শহর কখন বৃদ্ধ হলো, বুকের ভিতর গল্প জমে পাথর কুচি, ঠিকানাহীন দ্বিখণ্ডিত চিঠির মাঝে আমরা সবাই ঠোঁটের ছায়ার লবণ মুছি। কেউ এগুলো অনেকটা পথ, কেউ থেমে যায় ঘড়ির কাঁটার শব্দ শিখে, মলাট দেওয়া শহুরে এক জলের খাতায় মফস্বলের কথকতার পয়ার লিখে। একটা কথা বলবো যে এই যে তোমরা বড় হচ্ছে, তোমার কি প্রথম থেকে লেখক হওয়ার ইচ্ছে ছিল? প্রথম ও যেমন বললো আমি ছোটবেলায় গান পড়তে ছিল না, পরে গানের মধ্যে ডুবে গেলাম। তুমি কি প্রথম থেকে? আমি মোটামুটি স্কুলে যখন পড়ি না তখন থেকেই কবিতা লিখতাম। আর তার আগে আমি একটা কথা বলি, এটাই মানে আমার বোধহয় প্রথম লেখা বলা যায়। তখন শিশু উৎসব হচ্ছিল, বোধহয় 1983 হবে সালটা। শিশু উৎসব হচ্ছিল, তো আমি ছোটবেলা থেকে বিভিন্ন কম্পিটিশনে নাম দিতাম, কবিতার কম্পিটিশন। তখনও কিন্তু আমি আবৃত্তি শেখা শুরু করিনি, নিজে নিজেই করতাম। তো তখন ওই প্রাইমারি স্কুলে পড়ি, আমি শিখতাম কাজল মিত্র, কৃষ্ণনগরের একজন মানে প্রতিষ্ঠিত বাচিক শিল্পী। উনি আর কি আমার দাদার মতো ছিলেন। আমাকে আমার ঘনিষ্ঠ বন্ধু। হ্যাঁ, যা ওকে নিয়ে আমি সম্প্রতি বসে কথা হচ্ছে। কাজল মিত্র, প্রীতম আর বিদ্যুৎ। আমার যা কিছু শেখা কাজলদার কাছেই শেখা। উনি মানে কি বলবো, মানে গুরু সর্ব অর্থে। মানে রবীন্দ্রনাথের যে ঘনিষ্ঠ সাহচর্য আমার পাওয়া কাজলদার কাছ থেকে, সেটা ঋণ আমি কোনোদিন ভুলতে পারবো না। তো যাই হোক, তা শিশু উৎসবে একটা কম্পিটিশান ছিল যে গল্প বলার প্রতিযোগিতা। আমি বোধহয় তখন 3-তে বা 4-এ পড়ি, আমার এক্স্যাক্ট ইয়ারটা মনে নেই। তা নাম দিয়েছি, রবীন্দ্র ভবনে গেছি। আমি ভেবেছি যে আমরা ক্লাসে যেমন অফ পিরিয়ডে গল্প বলতাম, তো ওরম বোধহয় কিছু গল্প বলতে হবে। তো গল্প আমি ছোট থেকে বই পড়তাম, তো গল্পের বই পড়তাম, তা গল্প অনেকই বলতে পারতাম, তো ওরম একটা কিছু বলতে হবে। ওখানে গিয়ে শুনি যে বলা হলো তোমাদেরকে 10 মিনিট বা কিছু এরকম সময় দেওয়া হবে, ওর মধ্যে বানিয়ে একটা গল্প বলতে হবে ভেবে। তা ভাবলাম, ভেবে বানিয়ে একটা গল্প বললাম। সেই কম্পিটিশনটা আমি সেকেন্ড হয়েছিলাম। তার মানে রহস্য একটা উন্মোচিত হলো যে অ্যাকচুয়ালি গল্পকার বা ভবিষ্যতের উপন্যাসের মধ্যে সেইটা কিন্তু ক্লাস 3-তে শুরু। আর আমার মা ছোটবেলায় আমাকে, আমার দিদিকে, সবাইকে একটা করে খাতা দিয়ে রেখেছিল, বলেছিল ছড়া গল্প যা যখন মনে আসবে লিখবি। তো ওইখানে আমি সেই খাতা আমার কাছে আছে, বাড়িতে আছে। ওই মিলিয়ে ছড়া টড়া প্রচুর লিখেছিলাম। তো সঙ্গমিত্রা, তুমি যখন প্রথম গান শিখলে, যখন একটা পূর্ণাঙ্গ গান, যখন একটা বাবা বললেন যে এই গানটা তুমি ভালো করতে পেরেছো, সেই গানটা কি গান মনে আছে? ও ক্লাস 6-এ থাকতে আমাদের একটা গান খুব শোনাতো, ওই রবীন্দ্র কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো। এই গানটা সব ছোটদের তৈরি করা গান, এটা হয়। আর আলো আমার আলো, এটা ছোট, এইগুলো ছোটতে। কিন্তু যখন তুমি একটা গান যখন বুঝতে শিখলে, ধ্রুবপদ দিয়েছো বাঁধি, এই গানটা বিশ্বভারতীতে কণিকা ম্যাজিকের টপ্পা শিখতে। হ্যাঁ, কি টপ্পা শিখেছিলে তার কাছে? টপ্পা তোমায় নতুন করে পাবো বলে। আচ্ছা, কোনো অভিজ্ঞতা আছে কণিকা ম্যাজিক শেখাতে? কোনো কিছু বকেছেন বা কিছু বলেছেন? না বাবা, মর্দিত ভীষণ, মানে কি বলবো, মানে ওনাকে দেখা মানে মা সরস্বতীকে দেখছি এরকম একটা, মানে ওনার বাড়িতে যেদিন আমরা গেলাম ক্লাস করতে, উনি তো ডিপার্টমেন্টে আসতে পারতেন না, ওনার বাড়িতে যেতাম, ওনার পায়ের কাছে বসে ওনাকে যে প্রণাম করছি, মনে হচ্ছে যেন মানে জীবন সার্থক হয়ে গেল। মানে ভীষণ একটা আনন্দ হচ্ছে, অন্যরকম একটা ফিলিংস। তারপরে তো ওনার কাছে শিখতে, তখন মানে শেষের দিকে উনি কি বলতেন ভালো, সবকিছুই বলতেন ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। ওনার শেষের দিকে আমরা পেয়েছিলাম ওনাকে, মানে আমরা বোধহয় শেষ ব্যাচ ছিলাম। তারপরে তো উনি বোধহয় 2000-এ চলে গেলেন। তোমার সৌভাগ্য তোমাদের যে শ্রেষ্ঠ ব্যক্তি। হ্যাঁ, তো আর খুব মানে উনি যে শেখাতেন শেষের দিকে, তো উনি খুব জোরে কথা বলতে পারতেন না। মানে ওনার আমাদের রাজাদা ছিলেন, মানে সিনিয়র স্টুডেন্ট, দিদি করতেন, তারপরে রাজাদা করতো, তারপরে আমরা সেটা তুলতাম। এইভাবে শেখা ওনার কাছে। একটা গান ছোট করে করি। ছোট করে তোমায়
এরকমই ধরো মোহন সিং এর কাছে তুমি গান শিখেছো, আমার খুব প্রিয় গায়ক। না মোহনদার কাছে, হ্যাঁ মোহনদার গান তো আমারও ভীষণ প্রিয় মোহনদা। তো মোহনদার কাছে আমরা ক্লাসিক্যালের ক্লাস করতাম, মানে আমরা যখন প্রথম হ্যাঁ মোহনদা তখনও রবীন্দ্রসঙ্গীতে আসেননি, রবীন্দ্রসঙ্গীত জগতে পরে আমরা যখন 5th ইয়ারে উঠলাম। ক্লাস নিতেন না বোধহয়, কোনো না 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 ক্লাসিক্যালটাই নিতেন। হ্যাঁ কিন্তু উনি কি খুব রাগী ছিলেন? রাগী ঠিক বলবো না, মানে হ্যাঁ উনি খুব মুডি বুড়ো গম্ভীর মতো ছিলেন, কিন্তু রাগী নন, কিন্তু মানে খুব ভালোবাসতেন সবাইকে। কোনো স্মৃতি আছে মোহনদার সঙ্গে? হ্যাঁ মোহনদার সঙ্গে কোনো স্মৃতি আছে যেগুলো বলা স্মৃতি? মানে ক্লাস করতে আমরা খুব ভয় পেতাম, সত্যি কথা বলতে মোহনদাকে ভীষণ ভয় পেতাম। ক্লাস করতে যেতাম, আমি তো ভীষণ চুপচাপ, তুমি তো জানো আমি ভীষণ চুপচাপ থাকি, চুপচাপ ছিলাম। আমি এখনই বসতাম, মোদের কাছে বকাও খেয়েছি, মানে রেয়াজ করার। হ্যাঁ না রেয়াজ তো আমাদের করতেই হতো। ধর উনি যেটা দিতেন, ওনার বাড়িতেও আমি যেতাম শিখতে, নাহলে পারতাম না। মানে সত্যি কথা বলতে কি শাস্ত্রীয় সঙ্গীতের যে মহান বিশাল যে ব্যাপারটা আছে, ওটা যে আয়ত্ত করা সেটা সম্ভব ছিল, সেটা মোহনদার জন্যই সম্ভব হয়েছে। তো খানিকটা সম্ভব হয়েছে, মানে পুরোটা না। তো যাই হোক, মানে তার পরবর্তী ক্ষেত্রে মোহনদা মানে ক্লাসের সময় মোহনদা ভীষণ। আচ্ছা একটা কথা নয়, এক একটা তো ধারা শান্তিনিকেতনে, ধরো স্বস্তিকা, কণিকা, মোহন সিং, এইবার স্টুডেন্টরা কে কোনটা ধারাটা নিচ্ছে, কে কোনটা, তোমার ক্ষেত্রে কি হয়েছিল? অ্যাকচুয়ালি মোহনদা যে ধারায় গানটা করেন, একটা শান্তিদেবের খানিকটা প্রভাব আছে বা এর সেই ধরনের লাগে, শুনতে লাগে। সেইরকম কোনো তোমার গানের ক্ষেত্রে পরবর্তীকালে কোনো কিছু হয়েছে? গানের ক্ষেত্রে একটা জিনিস আমি বলবো, আমি তো পরবর্তীকালে স্বস্তিকা মুখোপাধ্যায়ের কাছে শিখেছি, এবং দিদির আসলে গুরুমুখী হয় না, যে গুরু যেটা গুরুর কাছে শিখতে শিখতে যেটা চলে আসে অটোমেটিক্যালি, তার সেই স্টুডেন্টদের মধ্যে আসে, সেই ভাবটা আমার মধ্যে এসেছে। মানে আমি জানি, আমি বুঝতে পারি যে দিদির যে ঘরানাটা সেটা স্বস্তিকা মুখোপাধ্যায়ের এটাই তোমার কাছে এসেছে। হ্যাঁ এছাড়া কিন্তু আমি একটা জিনিস বলবো, যেটা স্টুডেন্টদের জন্য বলবো আর কি, ছাত্রছাত্রীদের জন্য, যে কি বলে ওটাকে বল, অনুকরণ মানে নকল করো না, অনুসরণ করো, অনুকরণ করো না। হ্যাঁ এই ব্যাপারটা, এইটা আমার একটা ঘটনা আছে, সেটা হচ্ছে আমি 2007-এ আমার একটা অ্যালবাম বেরিয়েছিল, আধারে একেলা ঘরে, দিদির পরিচালনাতেই, মানে স্বস্তিকাদির পরিচালনাতেই বেরিয়েছে। তো সেই অ্যালবামটা আমি একজনকে গিফট করেছিলাম। তো তিনি একদিন রাত্রে আমাকে ফোন করে আমাকে বলছেন যে, এবং অ্যালবামটা তখন বাজছে, হ্যাঁ, এবং তিনি হচ্ছেন রবীন্দ্র সদনের একজন আধিকারিক ছিলেন। আচ্ছা, তো তখন বাজছে, এবার আমাকে বলছেন যে বলো তো কে গাইছে। আমি ফট করে বলছি, কে স্বস্তিকা দি গাইছে? হ্যাঁ, মানে তখন উনি তখন আমাকে একটা কথা বললেন যে, যা তুমি তোমার নিজের গান তুমি নিজেই বুঝতে পারলে না। ওই যে আমার মাথায় যে স্ট্রাইক করলো ব্যাপারটা, যে তাই তো, মানে আমি তো স্বস্তিকা দিকে অনুসরণ করেছি, আবার তখন দেখা যাচ্ছে অনুকরণও হয়ে যাচ্ছে, কিন্তু সেই জায়গা থেকে তাহলে আমাকে বেরোতে হবে, নিজের একটা আলাদা ছাপ রাখতে হবে, তো নিজস্বতাটাকে আনতে হবে। এই ব্যাপারটা একটু সবাই মানে সবাইকে বুঝতে হবে। মানে অবশ্যই গুরুকে আমি অনুসরণ করবো, কিন্তু এই স্বস্তিকার গানের একটু বলো, একটা গান করে দেখাও যে স্বস্তিকার গানের সঙ্গে ডিফারেন্সটা কি হতো না, কারণ এটা কি পারবে একটু বোঝা যাচ্ছে? হ্যাঁ, আচ্ছা আমি একটা কি গাইবো, ডিএল রায় গাই একটা, এই স্বস্তিকার সঙ্গে ডিএল রায়ের সম্পর্কটা কি বলো? সম্পর্ক নেই, কিন্তু সম্পর্ক আছে, কেন বাবার সঙ্গে গোবিন্দ গোপাল মুখোপাধ্যায়, হ্যাঁ গোবিন্দ গোপাল মুখোপাধ্যায়ের মেয়ে উনি, স্বস্তিকা গোবিন্দ গোপাল মুখোপাধ্যায় দিলীপ রায়ের সঙ্গে ছিলেন, কি ফলে ওই গানের ধারাটাকে স্বস্তিকার মধ্যে গেছে, এবং বোধহয় ডিএল রায়ের
শেষ প্রতিনিধি যে স্বস্তিকা মুখোপাধ্যায় ডিএলএড গান সাক্ষাৎ শিখেছিলেন। দিদি চলে যাওয়াটা মানে এতটাই ক্ষতি আমাদের কাছে, বিশাল ক্ষতি। মানে হঠাৎ করে যে অকালে চলে গেলেন উনি, ভবিষ্যৎ প্রজন্মের কাছেও প্রচন্ড ওটা পেল না। এখন আমরা চেষ্টা করছি যতটুকু পারি পারা যায়। আর ডিএল রায়ের গানের ঘরানাটা তো একটু আমাদের ধরে রাখার একটা দেখো দিদি ব্র্যাক কৃষ্ণ ঘরানার অন্তত দায়িত্ব আছে, সেটা তুমি যদি খানিকটা নিতে পারো। এই আমি কিছুদিন আগে একটা গান, সেটা দিদির কাছেই শেখা, সেটার মধ্যে কিন্তু দিদির ভাবটা আছে, শুনলে আসলে দিদি এত প্রাণবন্ত ভাবে গাইতেন না, মানে সেই মানে গানটা কানে লেগে থাকে একদম, কান থেকে মাথায় চলে গেল, ওটাই বেরিয়ে আসলো। গান গাইতে শুরু করলেন, আবার এমন গানের মধ্যে উনি ডুবে যেতেন যে কোথায় যে স্বর্গ আর কোথায় স্বস্তিকা দিকে কথা যখন হচ্ছিল, একটা বলে রাখি যে আমরা বহুকাল আগে, আমরা যখন কলেজ জীবন পার করে তারপরে স্বস্তিকা দিকে আমরা কৃষ্ণগড়ে মিশেছিলাম, আর শান্তিনিকেতন আশ্রমের সঙ্গে স্বস্তিকা দিকে, এবং ওর সঙ্গে সুষুবন্ধা এই সুষুবন্ধা অর্গানাইজ করেছিল, এবং এখানে রবীন্দ্রভবন অনুষ্ঠান হয়েছিল। সেটা একটা অসম্ভব জনপ্রিয় হয়েছিল, প্রচুর ভিড় হয়েছিল। এবং স্বস্তিকাদি সুধীর চক্রবর্তীর সঙ্গে একটা বিশেষ রিলেশন ছিল, কারণ গোবিন্দবাবু ছিলেন সুধীরবাবুর শিক্ষক, এবং সুধীর চক্রবর্তী গোবিন্দবাবুর কাছে গান শিখেছিলেন, এটা আমি স্যারের কাছে শুনেছি। ফলে সব দিক দিয়ে একটু জড়িয়ে আছে। এবং মুদ্রা, সুধীরবাবু, আমাদের সংঘমিত্রা, নন্দিনী সব এখন একই জায়গায়। জন্মদিন গেল 5ই জুন, তখন ওনাকে শ্রদ্ধা জানিয়েছে ওই গানটা দিয়ে। এটা আমার খুব প্রিয়, মানে দিদির কাছে শেখা আমার প্রিয় ভীষণ। এখন তোমরা দুজনেই ধরো কলকাতায় তুমি গান শেখাচ্ছ, নন্দিনী কলকাতার স্কুলে পড়াও, এবং এই যে তোমাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমি প্রথমে নন্দিনীকে যাচ্ছে আসি, বই নিয়ে বা লেখালেখি নিয়ে বা আরো অনেক কিছু নিয়ে কিছু করতে পারতো। ভবিষ্যৎ পরিকল্পনা বলতে দেখো, লেখা যখন শুরু করেছি না, এখন অনেক কিছু ভাবনা আমার মাথায় আছে, অনেক বিষয় নিয়ে লেখা। যেমন ধরো এখনই এই মুহূর্তে আমি একটা বই অবিশ্বাসী ঈশ্বর সন্ধানে তুমি একটা সেকেন্ড পার্ট পেয়েছো, বইটা বলো। হ্যাঁ, অবিশ্বাসীর ঈশ্বর সন্ধানের সেকেন্ড পার্ট, যেটা অনন্ত সন্ধান জীবন অফুরান। এর কি চলবে? এর আরেকটা চলবে। এটা মানে ট্রিলজি, মানে 3টে খণ্ডে আমার শেষ করার ইচ্ছা আছে। প্রথম খণ্ডটা তো ঈশ্বর হলো, পরের খণ্ডটা তুমি জানো, ওটা আমার মানে সুধীর চক্রবর্তী বিশেষ সম্মান পেয়েছে জীবন নিয়ে, জীবন অফুরান। এর আরেকটা পার্ট লেখার ইচ্ছা আছে, হয়তো আমি এবছরের শেষে হাত দেবো সেটাতে। সেটা হচ্ছে গাছেদের নিয়ে লেখা। গাছেদের নিয়ে লেখা মানে প্রকৃতি বলতে না, গাছেদের জীবন নিয়ে লেখা। তবে তো পুরো প্রকৃতির সার্কেলটা কমপ্লিট হবে। আমার অনন্ত সন্ধান জীবন অফুরানে উদ্ভিদ ছাড়া অন্যান্য প্রাণীদের জীবনকে আমরা এক্সপ্লেন করেছি, কিন্তু ওই গাছের ব্যাপারটা
বাদ থেকেছিল। আর আচার্য জগদীশচন্দ্র বসুর যে কাজ এতদিন পাশ্চাত্য স্বীকার করেনি, মানে উনি করে গেছেন সেই কবে। আরও একটা এখানে কৃষ্ণনগর রিলেটেড টপিকও আছে। আচার্য জগদীশচন্দ্র বসুর সমস্ত কাজগুলো লেখাগুলো সেই সময় জগদানন্দ রায় কিন্তু খুব সহজ ভাষায় তিনি, জানো এটা বিশ্বভারতীর সঙ্গেও যোগ আছে, রবীন্দ্রনাথ ওনার লেখা পড়ে মুগ্ধ হয়ে নিজের বাচ্চাদের পড়ানোর কাজে ওনাকে নিযুক্ত করেছিলেন। তো উনি তো কৃষ্ণনগরের মানুষ, তা উনি কিন্তু জগদীশচন্দ্র রায়ের সমস্ত গবেষণাপত্রগুলো বাংলায়, সে সময় তো বাংলায় বিজ্ঞান পড়ার সেরকম সুযোগ ছিল না, বাংলায় খুব ভালো উনি আর কি সংক্ষেপে কাজটা করেছিলেন। তো তখন কিন্তু প্রাচ্য জগদীশচন্দ্রকে প্রাচ্য কাজকে পাশ্চাত্য স্বীকৃতি দেয়নি। জগদীশচন্দ্র যখন বলছেন যে গাছেদেরও ব্রেন আছে, তার ব্রেন রুটে অবস্থান করে, তাদের যে ব্যাপারগুলো নস্যাৎ করে দেওয়া হয়েছিল সেটা কিন্তু এখন ওরা স্বীকার করছে এবং সেই নিয়ে গবেষণাগুলো হচ্ছে। আমি সম্প্রতি পড়ছিলাম, তো সেটা যদি সেই সময় স্বীকার করা হতো তাহলে কিন্তু গবেষণা অন্য অনেক জায়গায় যেতে পারতো। তো সেটা নিয়ে লিখবো, ইচ্ছা আছে, ওটা ইচ্ছা আছে। আপাতত আমি একটা বড় লেখায় হাত দিয়েছি, এটাও সমাজের এমন এক শ্রেণীর মানুষদের নিয়ে লেখা যারা এ যাবৎকাল সমাজের এক কোণায় পড়ে আছে, তাদেরকে বৃহত্তর সমাজ স্বীকৃতি দেয়নি এবং এখনও দিচ্ছে না। আমি বিষয়টা এখন বলতে চাইছি না যেহেতু এটা লেখার স্তরে রয়েছে, শুধু এইটুকু বলতে পারি খুব মানে এই জাতীয় মানুষরা, তাদের উল্লেখ আছে 3000 বছর ধরে পৃথিবীতে, আমাদের প্যারালালি তারা রয়েছে, সব পুরনো লেখায় তাদের উল্লেখ আছে, ইতিহাসে তার উল্লেখ আছে, কিন্তু আমরা তাদের দেখলে মুখ ফিরিয়ে নিই। স্বপ্নময়দা তাদের একটা পার্ট নিয়ে কাজ করেছেন, একটা বড় কাজ করেছেন স্বপ্নময়দা, কিন্তু আরেকটা পার্ট রয়েছে, তাদের নিয়ে আমি একটা উপন্যাসের আঙ্গিকে লিখছি। তো এই কাজটা আগে আমি শেষ করব, অনেক বড় এটা একটা কাজ। মোটামুটি আমি এখন লিখি যেগুলো সমাজের বিভিন্ন যেগুলো সমস্যা রয়েছে, যেগুলো আমাকে হন্ট করে, যেগুলো আমাকে কষ্ট দেয়। একটা লেখা তো ওইভাবে হয় যে একটা জিনিস আমি দেখলাম, সেটা আমার মাথায় গেল, আমাকে কষ্ট দিল বা ভাবালো। তুমি আফ্রিকায় গিয়েছিলে, হ্যাঁ, আফ্রিকায় গিয়ে ওদের জীবনচর্যা দেখেছো, আফ্রিকানদের ওই তুমি ওই আফ্রিকার সাফারিতে, জঙ্গল সাফারিতে গিয়েছিলে, এই অভিজ্ঞতা নিয়ে কোনো লেখা আসবে? এই অভিজ্ঞতা নিয়ে আপাতত আমি একটা ভ্রমণ কাহিনী হিসাবে লিখে রেখেছি, এটা ইয়েট টু বি পাবলিশড, এখনো প্রকাশিত হয়নি, হয়তো হতে পারে। তুমি জানো আমার একটা গোয়েন্দা গল্পের সিরিজ আছে, হ্যাঁ সেটা ওখানে, হ্যাঁ সেটা হয়তো কখনো চলে আসতে পারে। আমার গোয়েন্দা যে তিস্তা, ওকে নিয়ে ফেললেই হলো। তোমার ভবিষ্যৎ পরিকল্পনা, তোমার স্কুল কলকাতা কেমন চলছে? সবে তো শুরু করেছি, আস্তে আস্তে হচ্ছে, এখন 9-10 জন ছাত্রছাত্রী এসছে। যাই হোক, আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমি গানটাকে সবার মধ্যে ছড়িয়ে দিতে চাই, এবং যেহেতু রবীন্দ্রনাথ নিয়ে চর্চা করি, রবীন্দ্রনাথ এবং পঞ্চকবি, তো রবীন্দ্রনাথের বিষয়টা বলি যাতে শুদ্ধভাবে রবীন্দ্রনাথটাকে আমি পড়তে পারি বা সবার মধ্যে আমি এটাকে ছড়াতে পারি, সেই চেষ্টা করছি। আর হচ্ছে মফস্বল থেকে যাওয়ার একটা ব্যক্তিগত মানে উদ্দেশ্যও আছে, যেটা হচ্ছে মফস্বলে আমাদের যে ছেলে মেয়েগুলো আছে তারা কলকাতায় গিয়ে উঠতে পারে না, মানে কলকাতায় যে তারা যোগ্য কিন্তু তাদের পরিচিতি সেভাবে হচ্ছে না, সেটা তারা পথটা জানতে পারে না, মানে একটা মঞ্চকে যে গিয়ে বসতে হবে, কিভাবে আমি যাব, কিভাবে ব্যবহার করব, এই ব্যাপারটাকে ওদেরকে জানানো, ওদেরকে নিয়ে যাওয়া সাথে করে বসানো, এই মানে যাতে সবাই কলকাতা মফস্বল যাতে একটু মেল। আমি চাই তোমার গীতাঞ্জলি স্কুল আরো শ্রীবৃদ্ধি ঘটুক, ভালো হোক। আমি একটা আপাতত একটা গান শুনি, শুনে তো তুমি কি এটা অন্যরকম ইয়ে তৈরি করো, গান করো। আচ্ছা কি গাইবো বলো? এখন বর্ষায় যা খুশি, বর্ষা যাতে আসে, বর্ষা যাতে আসে, যা করো বাবা। আচ্ছা তাহলে এটা শান্তি
বাড়ি কেন এই স্বদেশ, কেন এই ছদ্মবেশ, কেন এই মানবিমান, বিতর বিতর প্রেম পাষাণ হৃদয়ে, বিতর বিতর প্রেম পাষাণ হৃদয়ে, জয় জয় বিশ্বধরা মাঝে শান্তির বাড়ি, বিশ্বধরা মাঝে শান্তির বাড়ি। অসাধারণ গানটা, ভীষণ ভালো গান। আর এই সময় মানে খুব হ্যাঁ, বিতর বিতর প্রেম। এখন ব্যাপারটা হচ্ছে যে এইবার কিছু ব্যক্তিগত কথাই যাবে।